সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি অবশ্যই ক্লিক করো। প্রিয় ছাত্ররা, আমি শুভদীপ স্যার। 2021-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি, তাই তোমাদের সকলকে অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন। এতদিনে ফিজিক্সের রিডিউসড সিলেবাস তোমরা নিশ্চয়ই শেষ করে ফেলেছো বা আর কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে। তা সত্ত্বেও পরীক্ষার আগে যদি একটা ফিজিক্সের সাজেশন পেয়ে যাও তাহলে তোমাদের খুবই উপকার হয়, পরীক্ষায় আরও ভালো হয়। এই কারণেই আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবারে রিডিউসড সিলেবাসে টপিকের সংখ্যা অনেকটা কমে গেছে, তাতে তোমাদের অনেক সুবিধা হয়েছে, এটা ঠিক, কিন্তু একটু চিন্তাও তৈরি হয়েছে, কারণ টোটাল নাম্বারটা তো একই আছে, 70ই আছে। তাই টপিক যেহেতু কমে গেছে, তাই প্রত্যেকটা টপিক পিছু আগের থেকে বেশি প্রশ্ন আসবে এখন। ঠিক, তোমরা যদি গভর্নমেন্টের দেওয়া নাম্বার ডিভিশনটা দেখো, তাতে দেখবে বিভিন্ন পার্টের বিভিন্ন নাম্বার দেওয়া আছে। তো এটা বুঝতে পারছো যে গতবারে যেখানে ফুল সিলেবাস ছিল সেখানে কোনো টপিকের জন্য যদি 12 নাম্বার এসে থাকে, সেটা এবার একটু বেশি নাম্বারের আসছে, 18 নাম্বার বা 20 নাম্বারের আসছে। তাহলে নম্বর বেড়ে গেছে, তাই একটু চিন্তা। কোনটা পড়বো কোনটা ছাড়বো বোঝা যাচ্ছে না, একদম চিন্তা করো না। আজকের এই ভিডিওতে তোমরা ফিজিক্সের কমপ্লিট সাজেশনটা পাবে, যাতে তোমরা ফিজিক্সে 100% সাকসেস পাও। এবং এই পুরো যে সাজেশনটা, এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে করা, তাই তোমাদের 100% সাকসেস আনবে বলে আমার এটা বিশ্বাস। তবে সাজেশনে যাওয়ার আগে টপিক ওয়াইজ কত শতাংশ থিওরি আর কত শতাংশ প্রবলেম আসতে পারে, যেমন ধরো কারেন্ট ইলেকট্রিসিটি টপিকটা থেকে থিওরি আসে 20%, কিন্তু প্রবলেম আসে 80%। তার মানে এখানে প্রবলেমটা একটু ভালো করে জানতে হবে। ঠিক একই রকমভাবে ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক ডিভাইস যে চ্যাপ্টারটা, সেখানে 90% থিওরি আসে, 10% প্রবলেম আসে। তাহলে এই আইডিয়াটা থেকে তুমি বুঝতে পারছো যে কোন চ্যাপ্টারের থিওরি আমাকে বেশি করে পড়তে হবে আর কোন চ্যাপ্টারের প্রবলেমগুলোকেও বেশি করতে হবে। চলো আমরা এই বিষয়টাকে মাথায় রেখে আজকে সাজেশনে প্রবেশ করে যাই। প্রথমে চলে আসি আমরা ইউনিট 1 বা টপিক 1 ইলেকট্রোস্ট্যাটিক্স এবং ক্যাপাসিটারের বিভিন্ন ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে নিয়ে। দেখো, এই ইলেকট্রোস্ট্যাটিক্স এবং ক্যাপাসিটারের সব কটা প্রশ্নগুলোকে আমি থিওরি আর প্রবলেম এই দুটো পার্টে ভাঙিয়ে নিয়েছি, কারণ একটু আগেই আমরা থিওরি আর প্রবলেম বেসিসে পার্সেন্টেজ ডিভিশন করেছিলাম। তো চলো, ইলেকট্রোস্ট্যাটিক্সের থিওরির প্রথম প্রশ্নটা হলো কুলম্বের সূত্র এবং তড়িৎ ক্ষেত্রের যে সমীকরণ আছে তাদের ভেক্টর রূপটা খুব ইম্পর্টেন্ট। এবার বজ্র নিবারকের কার্যনীতি, ওয়ার্কিং প্রিন্সিপাল, বজ্র নিবারক কেমন দেখতে সেটা ইম্পর্টেন্ট হয়। থার্ড, গাউসের সূত্র কি, বা গাউসের সূত্রকে অ্যাপ্লাই করে বিভিন্ন যে প্রমাণ করে দেওয়া আছে বইতে সেগুলো, বা স্পেসিফিক্যালি আমার মনে হচ্ছে এবার আসতে পারে অসীম দৈর্ঘ্যের কোনো ঋজু পরিবাহী তারের জন্য তার চারপাশে যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান ও অভিমুখ। ফোর্থ, কোনো তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয়। দেখো, এর ওপর তোমরা কোনো তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা লম্ব সমদ্বিখণ্ডকের ওপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য প্রমাণ করেছো। আবার সাথে সাথে এটাও আছে, তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয়, এটা এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। ফিফথ প্রশ্ন, সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুর ওপর ক্রিয়াশীল টর্ক ও শক্তি দুটোই। এবার আমরা চলে আসছি প্রবলেমসে। আধানের কোয়ান্টায়ন বা কোয়ান্টাইজেশন অফ চার্জ, এর ওপর যে ম্যাথমেটিক্যাল প্রবলেমসগুলো হয় সেগুলো খুব ইম্পর্টেন্ট। এবার দেখে নিও এগুলো। আধানের তলমাত্রিক ঘনত্বের ওপর প্রশ্নগুলো, এগুলোর থেকে শর্ট কোশ্চেন আসতে পারে বা 2 নম্বরের কোশ্চেন আসতে পারে, তাই খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। একটু বড় ম্যাথমেটিক্যাল প্রবলেম যেগুলো আসতে পারে সেটা হলো 2টি আধান, 3টি আধান বা 4টি আধান, এরকম একটা কনস্ট্রাকশন করে দিল। এবার তাদের জন্য, তাদের মধ্যে যে পারস্পরিক তড়িৎ বল বা তাদের জন্য যে শক্তি, এর ওপর প্রশ্ন আসতে পারে। ফোর্থ, তড়িৎ ফ্লাক্স ও আধানের মধ্যেকার যে সম্পর্ক, আমরা জানি তড়িৎ ফ্লাক্স আর আধান এরা খুবই অঙ্গাঙ্গিভাবে যুক্ত একটা কথা। টোটাল ফ্লাক্স ক্যালকুলেট করার মাধ্যমে আমি টোটাল আধান বলে দিতে পারি। এর ওপর যে কোশ্চেনগুলো হয়, একটি ঘনকের মধ্যে একটি আধান আছে, তাহলে কত ফ্লাক্স বাইরে বেরোবে, বা যদি বলে একটা ক্ষেত্রফলের মধ্যে দিয়ে এত ফ্লাক্স বাইরে বেরোচ্ছে, তাহলে কত আধান আছে, এর ওপর প্রশ্নগুলো, এটা খুব ইম্পর্টেন্ট। তারপর E = dVdr, মানে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে পোটেনশিয়ালের সম্পর্ক, এর ওপর ম্যাথমেটিক্যাল প্রবলেম আসবে। যেখানে ভোল্টেজের ফর্মুলাটা বলে দিল, সেখান থেকে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে বললো, তাহলে কিভাবে নির্ণয় করবে। তো বোঝা গেল, আমি আজকে তোমাদের এই সাজেশনটা দিয়ে দিচ্ছি, কিন্তু আমার ইচ্ছা আছে নেক্সট কয়েকটা ভিডিও তৈরি করব তোমাদের জন্য, যেখানে এই এক একটা ইউনিটকে নিয়ে আমি তাদের যে মেন
থিওরি আর প্রবলেমের কোশ্চেনগুলোকে বললাম তাদেরকে ইলাবোরেটলি একটু তোমাদেরকে বুঝিয়ে দেবো। চলো এবার আমরা ক্যাপাসিটারের প্রশ্নগুলোতে চলে যাই। ক্যাপাসিটারের থিওরির পার্টের মধ্যে আমি যাকে ইম্পর্টেন্ট বলে মনে করছি সেটার প্রথম প্রশ্ন হলো গোলীয় পরিবাহীর ধারকত্ব বা পৃথিবীর ধারকত্ব, পৃথিবীও একটা গোলক, তার ধারকত্ব নির্ণয় করা। এটা থিওরিটিক্যালি বইতে করেই দেওয়া আছে, তোমরা ওটা একটু প্র্যাকটিস করে রেখো। সেকেন্ড, দুটি আহিত গোলীয় পরিবাহীকে একটি পরিবাহী তার দ্বারা সংযোগ করা হলে তারপর ওদের সাধারণ বিভব কি হবে, তাদের শক্তি কি হবে, কতটা কমবে, এর ক্যালকুলেশন। এবং থার্ড, সমান্তরাল পাতধারকের ধারকত্বের মান নির্ণয় বা ওই সমান্তরাল পাতধারকটির শক্তির ফর্মুলা নির্ণয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবারের জন্য। এবার চলে আসি প্রবলেমে। স্ফেরিক্যালি চার্জড ওয়াটার ড্রপলেট মানে জলের অনেকগুলি কণা একসঙ্গে যোগের ফলে বড় হয়ে গেল আকারে, তাহলে ওর ধারকত্বের কি পরিবর্তন হলো, শক্তির কি পরিবর্তন হলো। এই ধরনের যে সমস্ত প্রবলেমগুলো বইতে দেওয়া থাকে সেগুলো অবশ্যই দেখে রাখবে বা একটু প্র্যাকটিস করে রাখবে। ঠিক সেকেন্ডে চলে যাই। সমান্তরাল পাতধারকের মধ্যে আমরা জানি এর ফর্মুলাটা শিখে নিয়েছি। এবার ওর মধ্যে অর্ধেক বায়ু আছে, অর্ধেক জল আছে, মানে ডিফারেন্ট তড়িৎ ভেদ্যতার ডিফারেন্ট মেটেরিয়াল আছে, তাহলে তাদের তুল্য ধারকত্ব কি হবে, এর ক্যালকুলেশন, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং থার্ড, ধারকের শ্রেণী ও সমান্তরাল সমবায় বা মিশ্র সমবায়ের ওপর সিম্পল প্রবলেমগুলো। তো তোমরা এর ওপর অনেক প্রবলেম সলভ এতদিনে করেছো, যদি তাও অসুবিধা থাকে, তোমরা ট্রিক্স জানতে চাও, তার জন্য আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি যেখানে কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারে রেজিস্ট্যান্সের তুল্যরোধ নির্ণয়ের ট্রিক শিখিয়েছি। তো রেজিস্ট্যান্সের সঙ্গে ক্যাপাসিটারের এই তুল্যরোধ নির্ণয়ের ব্যাপারটা প্রায় সিমিলার, ট্রিক্সগুলো একই, হয়তো ফাইনাল ফর্মুলাটা আলাদা আলাদা হয়, বাট ট্রিক্সটা একই, তাই ওগুলো দেখতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো এবার আমরা নেক্সট ইউনিটে চলে যাই। নেক্সট ইউনিট কারেন্ট ইলেকট্রিসিটি। এর থিওরিতে আমি প্রথম যে প্রশ্নটাকে রেখেছি সেটা আমার খুব ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে, ড্রিফট ভেলোসিটির ফর্মুলা নির্ণয় এবং তার থেকে ওহমস ল নির্ণয়, খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড, কারশফের সূত্র দুটি, কেসিএল ও কেভিএল, এবং একটা সিম্পল সার্কিটে কেসিএল ও কেভিএল অ্যাপ্লিকেশনটা তোমাকে জানে রাখতে হবে। এর প্রমাণ বইতেই করে দেওয়া আছে, তোমরা প্র্যাকটিস করো, যদি না করে থাকো এর উপর আমার ভিডিও করা আছে, সেটা দেখে নিতে পারো। থার্ড, একটি আনব্যালেন্সড হুইস্টন ব্রিজে কারশফের সূত্র প্রয়োগ করে, কারশফের সূত্র মনে রাখবে কথাটা, কেসিএল কেভিএল কে অ্যাপ্লাই করে তুল্যরোধ নির্ণয়, বা ওই যে হুইস্টন ব্রিজটা আছে তার মাঝখানে যে গ্যালভানোমিটার আছে তার দু প্রান্তের মধ্যে বিভব পার্থক্য নির্ণয়, এইটা খুব ইম্পর্টেন্ট এবারের জন্য। ফোর্থ, মিটার ব্রিজের প্রান্তিক ত্রুটি এবং তার রিলেটেড যে ফর্মুলা, এর ওপর থিওরিটিক্যাল কোশ্চেন আসতে পারে। আর ফিফথ, আমার খুব ইম্পর্টেন্ট মনে হয় এই টপিকটাকে, পোটেনশিওমিটারের কার্যনীতি, ওয়ার্কিং প্রিন্সিপাল অফ পোটেনশিওমিটার, এবং তার সাহায্যে একটি অজ্ঞাত কোষের ইএমএফ এবং একটি অজ্ঞাত কোষের আভ্যন্তরীণ রোধ নির্ণয় করার পদ্ধতি জানা। এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট এবং এটার উপর আমি ভিডিও বানিয়েছি। জানি এই বিষয়টা তোমাদের খুব জটিল লাগে, ভিডিওটা দেখো, সমস্ত অসুবিধা দূর হয়ে যাবে। আর এই টপিকের ওপর অনেক প্রবলেমও আসে, তাই বিষয়টাকে বোঝারও খুব দরকার। চলে আসি এরপর প্রবলেমসে। ফার্স্ট প্রবলেম যেটা আমি রেখেছি, শান্ট কি এবং শান্টের ব্যবহার, শান্টকে সার্কিটে ব্যবহার করলে কত কারেন্ট যাবে ওর মধ্যে দিয়ে, বা কত শান্ট যুক্ত করতে হবে, এর ওপর অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেম আসে, সেগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করো। এবং শান্টের ক্ষমতা, ক্ষমতা মানে আমি বুঝতে পারছো, P ইকুয়ালস টু I স্কোয়ার R বা V স্কোয়ার বাই R, এই ফর্মুলাকে অ্যাপ্লাই করে ক্ষমতা ক্যালকুলেশনের কথা বলছি। সেকেন্ড চলে আসি, কার্বন রোধকের মান নির্ণয় পদ্ধতি। এটা পারবে, একদম সোজা, একটা ফর্মুলা মনে রাখবে, বিবি রয় গ্রেট ব্রিটেন ভেরি গুড ওয়াইফ, তার সাহায্যে করে ফেলতে পারবে। থার্ড, রোধের উষ্ণতা গুণাঙ্কের ওপর প্রবলেমসগুলো খুব ইম্পর্টেন্ট। ফোর্থ, R ইকুয়ালস টু রো এল বাই এ, এই যে সমীকরণটা আছে এর মধ্যে ধরো এল বা এ পরিবর্তন করে দেওয়া হলো, তাহলে আর এর কি পরিবর্তন হবে, এর ওপর যে প্রবলেমগুলো আছে। বলা হলো যে একটি তার আছে, সেই তারটির দৈর্ঘ্য এত, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এত, এটা বলে দিল, নিয়ে বললো ওই তারটিকে একটু লম্বা করে দেওয়া হলো, তার ফলে ওর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা ব্যাসার্ধটা হ্রাস পেয়ে গেল, তো রোধের কি পরিবর্তন হবে, এরকম অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। ফিফথ প্রবলেম, ব্যালেন্সড হুইস্টন ব্রিজের বিভিন্ন রকম স্ট্রাকচার তোমরা দেখে থাকবে, যেটা হয়তো দেখতে হুইস্টন ব্রিজের মতন নয়, অন্যরকম, কিন্তু আলটিমেটলি এটা হুইস্টন ব্রিজকেই বোঝাচ্ছে। সেই স্ট্রাকচারগুলোকে চেনা এবং তাদের তুল্যরোধ বার করা, তুল্যরোধ বার করাটা কোনো ব্যাপারই নয়, একদম সিম্পল।
কিন্তু এই স্ট্রাকচারগুলো যে ব্যালেন্স হুইস্টন ব্রিজই হয় সেটা জানা খুব প্রয়োজন, এবং তার জন্য তোমরা ওই বইয়েরই যে শেষের দিকে প্রশ্নগুলো দেওয়া থাকে সেখানে দেখলেই পেয়ে যাবে। 6 প্রবলেম, পোটেনশিওমিটারের আভ্যন্তরীণ রোধ নির্ণয় করার উপর সিম্পল প্রবলেমগুলো, এর উপর যে প্রবলেমগুলো আসে ডাইরেক্ট ফর্মুলাকে দিয়ে অ্যাপ্লাই করলে অনায়াসে সলভ করা যায়, তাই ফর্মুলাটা মনে রেখে অনায়াসে করতে পারো। 7th, মিশ্র সমবায়, শ্রেণী ও সমান্তরাল সমবায়কে মিলিয়ে যে সমস্ত সিম্পল সার্কিট তৈরি হয় সেগুলোর ওপর তুল্যরোধ নির্ণয়। সিম্পল সার্কিট, এটা কিন্তু বলছি আমি, খুব কমপ্লেক্স সার্কিট আসে না, সিম্পল সার্কিট, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আর আমি তো শিখিয়েছি তোমাদের অনেক ট্রিক্স, সেখান থেকেও দেখে নিতে পারো। এবং 8th, পাওয়ারের যে সমস্ত ফর্মুলাগুলো আছে সেই সমস্ত সমীকরণকে অ্যাপ্লাই করে যে শ্রেণী ও সমান্তরাল সমবায়ের সার্কিট হবে তাদের কোনো একটা রেজিস্ট্যান্সের ক্ষমতার মান নির্ণয় করতে বলবে বা কোনো একটা বাল্বের ক্ষমতার মান নির্ণয় করতে বলবে, এর ওপর প্রশ্নগুলো। তো ওকে, তাহলে কারেন্ট ইলেকট্রিসিটির সমস্ত কোশ্চেন তোমরা পেয়ে গেলে। এবার চলে আসি আমার 3rd ইউনিটে, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজম। এর থিওরি পার্টে কি প্রশ্নগুলোকে আমি রেখেছি। ফার্স্ট প্রশ্ন, বায়োসাভার্ট ল এর ভেক্টর ফর্ম, ভেরি ইম্পর্টেন্ট, এবং তার মধ্যে যে সমস্ত ভৌত রাশিগুলো তোমরা দেখতে পাও, বি, মিউ ইত্যাদি, এই সমস্ত ভৌত রাশিগুলোর মাত্রা কি হবে, একক কি হবে, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার এমসিকিউ কোশ্চেনগুলোর জন্য। সেকেন্ড প্রশ্ন, বায়োসাভার্ট সূত্রকে প্রয়োগ করে অসীম দৈর্ঘ্যের কোনো পরিবাহী তারের চারপাশে চুম্বক ক্ষেত্রের মান ও অভিমুখ নির্ণয়। থার্ড, অ্যাম্পিয়ার্স ল, এবং অ্যাম্পিয়ার্স লকে অ্যাপ্লাই করে সলিনয়েড এবং টোরয়েডের মধ্যে চুম্বক ক্ষেত্রের মান নির্ণয়। এটা আমার মনে হয়েছে খুব ইম্পর্টেন্ট এবারের জন্য। ফোর্থ, সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি কি, এর রাশিমালা নির্ণয়। ফিফথ, লোরেঞ্জ ফোর্সের ফর্মুলাটা কি লেখো এবং তার ব্যাখ্যা করো। আমি তো অলরেডি বলেছি যে আমি এই প্রত্যেকটা ইউনিটকে ইন্ডিভিজুয়ালি একটা করে ভিডিও বানাবো এবং তার থিওরি, প্রবলেম, যেগুলো বললাম আমি সব ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে একটু ইলাবোরেটলি তোমাদেরকে বুঝিয়ে দেবো যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে। এরপরের প্রশ্ন চলে যাই, চৌম্বক বলরেখার বিভিন্ন ধর্ম এবং তার ব্যাখ্যা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, চৌম্বক বলরেখাগুলো কেন একে অপরের সঙ্গে ছেদ করতে পারে না, বা চৌম্বক বলরেখাগুলো একে অপরকে কেন বিকর্ষণ করে ইত্যাদি যে সমস্ত প্রশ্ন হয় সেগুলো কেন, এগুলোর ব্যাখ্যা। এরপরের প্রশ্ন, সুষম চুম্বক ক্ষেত্রে একটি পরিবাহী লুপের ওপর ক্রিয়াশীল টর্ক। এটা খুব ইম্পর্টেন্ট এবার, কারণ এবার অল্টারনেটিং কারেন্ট বা এসি নেই সিলেবাসে, কিন্তু এই যে টপিকটা, এই টপিকটার ওপরই ওই চ্যাপ্টারে প্রবেশ করা হয়, তাই এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট এবার পরীক্ষায়। এরপরের প্রশ্ন, আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা এবং চৌম্বক প্রবণতার ওপর ভিত্তি করে ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক এবং ফেরোম্যাগনেটিক পদার্থগুলোর মধ্যেকার পার্থক্য নির্ণয় বা পার্থক্য বলো। এই পার্থক্য প্রায় প্রত্যেকবারই এসে থাকে, তো ছেলেরা কি করে, বিভিন্ন পার্থক্য লেখে কিন্তু এই দুটো বিষয়ের ওপর পার্থক্য লেখে না। এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এর ওপরই নাম্বার দেওয়া হয়। এরপরের প্রশ্ন, ধারণ ক্ষমতা ও সহনশীলতা, এই ধর্মের ওপর হিস্টেরসিস লুপের ধারণা। লোহা, ইস্পাত, এই দুটোর হিস্টেরসিস লুপ ডিফারেন্ট হয়, এবং তার ব্যাখ্যা দিতে হলে এই ধারণ ক্ষমতা ও সহনশীলতা এই দুটো ধর্মের ওপরই ব্যাখ্যা দিতে হয়, তাই এই দুটো বিষয়ের ওপর প্রশ্ন আসতে পারে। এবং খুব খুব ইম্পর্টেন্ট এই টপিকটা, পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের বিনতি কোণ কি, চ্যুতি কোণ কি, এবং তার ওপর যে সমস্ত ম্যাথমেটিক্যাল প্রবলেম হয় সেগুলো। তো আমি চলো প্রবলেমসে সেগুলোকে ইনক্লুড করব। প্রবলেমসে চলে আসি। সুষম চুম্বক ক্ষেত্রে একটি আধান ভি বেগে প্রবেশ করলে তার যে বৃত্তাকার পথ হয় সেই পথের ব্যাসার্ধ নির্ণয়, বেগ নির্ণয়, ভরবেগ নির্ণয় বা তাদের মধ্যে কম্পেয়ার করা মানে তুলনা করা। এবার দেখো এই বিষয়টার ওপর সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি, তার আগে ব্যাসার্ধ নির্ণয়, এগুলো তোমরা শিখেছো বা থিওরি পার্টে করবে। তোমরা মনে রাখবে এর ওপর প্রশ্ন আসে এবং তুলনা করতে দেয়, কিরকম না বিভিন্ন আধান বলে দেয়, বিভিন্ন টাইপের আধান, আলফা কণা, ইলেকট্রন কণা বা প্রোটন কণা, তাদের মধ্যে তুলনা করতে বলে। তাই এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোর ক্ষেত্রে। সেকেন্ড, একটি আয়তাকার, বর্গাকার বা বৃত্তাকার ইত্যাদি পরিবাহী লুপ যেগুলো আছে তাদের চৌম্বক ভ্রামক নির্ণয়, এটা খুব ইম্পর্টেন্ট। পৃথিবীর কোন স্থানে ভূচুম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশের মান নির্ণয়ের প্রবলেমসগুলো, একটু আগেই বললাম ওই বিনতিকোণ, চ্যুতিকোণ, সেখান থেকে ম্যাথমেটিক্যাল অনেক প্রবলেম দেয়, একদম সহজ অঙ্কগুলো করা, কিন্তু এই ফর্মুলাগুলোকে মনে রাখতে হয় বা ব্যাপারটা বুঝতে হয়। 3D ফিগার বলে একটু বুঝতে অসুবিধা হয়, চিন্তা করো না, আমি নেক্সট ভিডিও যখন তৈরি করব এই টপিকটার ওপর
তখন আমি ভালো করে বুঝিয়ে দেবো। চলে আসি এর পরের ইউনিটটায়, ইউনিট 4 অপটিক্স। তো এখানে থিওরিতে আমি প্রথম যে প্রশ্নটা রেখেছি আমার খুব ইম্পর্টেন্ট লাগে এটাকে, অবতল দর্পণের ক্ষেত্রে 1/v + 1/u = 1/f এই সূত্রের প্রমাণ, অবতল দর্পণের ক্ষেত্রে কিন্তু। সেকেন্ড, সংকট কোণ কি, প্রতিসরাঙ্কের সঙ্গে এর কি সম্পর্ক, এটা থিওরিটিক্যালি ইম্পর্টেন্ট এবং ম্যাথামেটিক্যালি অনেক প্রশ্ন আসতে পারে, আমি একটু পরেই বুঝতে পারবে যে ওখানেও একটাকে ইনক্লুড করেছি। এরপর বস্তু যদি ঘন মাধ্যমে থাকে, চোখ যদি লঘু মাধ্যমে থাকে, তাহলে বস্তুর যে আপাত সরণ হয় তার জন্য যে আপাত গভীরতা রাশিমালা নির্ণয় করতে হয়, এটা খুব ইম্পর্টেন্ট। থার্ড, অনুবন্ধী ফোকাস যুগলের মানে কি, লেন্সের ক্ষেত্রে এই ধারণা থেকে যে নিউটনের সূত্রটি তৈরি করা যায়, সেই সূত্রটি কিভাবে তুমি নির্ণয় করবে বা তার রাশিমালা নির্ণয়। বস্তু ও পর্দার মধ্যে লেন্সের দুটি অবস্থানের জন্য পর্দার ওপর প্রতিবিম্ব পাওয়া যায় এবং এর ওপর যে কটা প্রমাণ আছে, দেখবে পাশাপাশি দুটো পেজের মধ্যে এই সমস্ত প্রমাণগুলো করে দেওয়া আছে, যতগুলো প্রমাণ আছে সব কটাই খুব 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 ইম্পর্টেন্ট। কিন্তু তার মধ্যেও আমি যেটাকে একদম শিওর মনে করছি সেটা হচ্ছে L = √L1 L2, আমার বিশ্বাস 100%। এরপর চলে আসি পরের প্রশ্নে, μ = sin A + Δm/2 ডিভাইডেড বাই sin A/2। এটা আমরা জানি ন্যূনতম চ্যুতি কোণ, তার সঙ্গে প্রতিসরাঙ্কের সম্পর্কের এটা একটা ফর্মুলা প্রিজমের ক্ষেত্রে এবং এর প্রমাণটা খুব ইম্পর্টেন্ট। চলে আসি এবার ব্রিস্টার্স ল বা ম্যালুস ল, এটা আমরা পাই পোলারাইজেশনে। এই দুটো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং ওয়েব অপটিক্সে সুসঙ্গত উৎস কি এবং এর গুরুত্ব কি, ব্যতিচারে এর কেন ব্যবহার করা হয়, এই যে সুসঙ্গত উৎস রিলেটেড বিভিন্ন প্রশ্নগুলো হয়ে থাকে তার উপর প্রশ্নগুলো কিন্তু অবশ্যই দেখে রাখবে। এবং হাইগেন্সের সূত্র ব্যবহার করে প্রতিফলনের সূত্রের প্রমাণ, এটা প্রত্যেকবার হয় প্রতিফলন আসে নয় প্রতিসরণ আসে, এরকম একটা চেঞ্জ করে। এবং একটা প্রশ্ন আসে, এতে নাম্বারও বেশি থাকে, ছেলেদের একটু বুঝতে অসুবিধা হয় কারণ এর প্রমাণটা একটু বেশ বড়, অসুবিধা হয়, মনে রাখতে অসুবিধা হয়, কিন্তু একটা প্রসিডিওর মেনটেন করলে খুব একটা অসুবিধা হয় না, বারবার একটু লিখে প্র্যাকটিস করতে হয়। তাই আমার মনে হচ্ছে এবার এই ওয়েব অপটিক্সে হাইগেন্সের সূত্রকে অ্যাপ্লাই করে প্রতিফলনের সূত্রটি প্রমাণ খুব ইম্পর্টেন্ট। নববীক্ষণ যন্ত্রের সাহায্যে প্রতিবিম্বের গঠনের রশ্মিচিত্র, এই যে অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট চ্যাপ্টারের বিভিন্ন রকম রশ্মিচিত্র আঁকার ছবিগুলো দেওয়া আছে, তার মধ্যে এমনি লেন্সের বিবর্ধন ক্ষমতা, এই জায়গাটাও যেমন ইম্পর্টেন্ট, সাথে সাথে ছবি আঁকার জন্য এবার যেটা খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার সেটা হচ্ছে নববীক্ষণ যন্ত্র। এবং লাস্ট, এই অপটিক্সের থিওরিটিক্যাল প্রশ্নের দীর্ঘদৃষ্টি, হ্রস্বদৃষ্টি বা অভিযোজন এগুলো কি, এদের প্রতিকারের উপায়গুলি কি। এবার চলে আসি প্রবলেমসের জায়গায়। অপটিক্সের যে প্রবলেমসগুলো আসতে পারে তার প্রথম প্রবলেমসটা আমার মনে হয়েছে মাধ্যমের প্রতিসরাঙ্ক, আলোর তরঙ্গ দৈর্ঘ্য, আলোর বেগ, এদের মধ্যে যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বা রিলেশন পাওয়া যায় যার ওপর অনেক এমসিকিউ কোশ্চেন বা 1 নম্বরের প্রশ্ন হয়, এগুলো অবশ্যই দেখে রাখবে। দুটি গোলীয় দর্পণের মধ্যে বস্তু অবস্থান করলে তাহলে তার প্রতিবিম্ব কোথায় হবে, এর ওপর অনেকগুলো প্রবলেম উদাহরণে তোমাদের করে দেওয়া আছে, সেগুলো অবশ্যই দেখবে। অবতল দর্পণে সূর্যের প্রতিবিম্ব নির্ণয়, ভেরি ইম্পর্টেন্ট। দুটি লেন্সকে একত্রে রাখা আছে, এদের পাওয়ার কি হবে, এর ক্যালকুলেশন, এটা খুব ইম্পর্টেন্ট। প্রিজম থেকে নির্গত রশ্মিটি প্রতিসারক তল বরাবর যদি বেরিয়ে যায় তাহলে তার জন্য আপতিত রশ্মিটিকে কত কোণে পড়তে হয়, ওই প্রিজমের প্রতিসারক কোণ কত হতে হয়, এর উপর কিছু ম্যাথমেটিক্যাল প্রশ্ন হয়। ফর্মুলা মনে রাখলে ডাইরেক্ট অ্যাপ্লাই করে অঙ্ক করে দেওয়া যায়, তাই ফর্মুলাটাকে একটু অবশ্যই মনে রেখো। প্রিজমের বিচ্ছুরণ ক্ষমতা কি এবং তার উপর সিম্পল প্রবলেম, ফর্মুলাটা মনে রেখো, একদম সহজ। এবার চলে আসি ওয়েব অপটিক্সের একটা জায়গায় যেখানে আমরা ব্যতিচারের ক্ষেত্রে দেখেছিলাম যে পট্টির বেধ, দ্যাট ইজ y = λD/2d, এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এর ওপর প্রশ্ন আসবেই আসবে, এর ওপর সিম্পল প্রবলেমে আসবে, চিন্তার কোনো কারণ নেই। চলে আসি এবারের নেক্সট টপিকে, ইলেকট্রনিক্স, আজকের লাস্ট টপিক। থিওরি পার্টে ব্যান্ড ডায়াগ্রাম থেকে পরিবাহী অন্তরক ও অর্ধপরিবাহীর মধ্যে পার্থক্য বলো, হেভি ইম্পর্টেন্ট এবং খুব সহজ। সেকেন্ড প্রশ্ন, পিএন ডায়োডের ফরওয়ার্ড বায়াসের সার্কিট ডায়াগ্রামটা আঁকো এবং তার জন্য আইভি লেখচিত্র
এঁকে দেখাও, ব্যাখ্যা করো, খুব ইম্পর্টেন্ট। পিএন ডায়োডকে ফুল ওয়েভ রেকটিফায়ার হিসাবে ব্যবহার করা যায় কিভাবে, তার চিত্র আঁকো এবং ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। ফোর্থ, ফটোডায়োড সোলার সেল কি, এদের আইভি লেখচিত্র আঁকো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবারের জন্য। জেনার ব্রেকডাউন ভোল্টেজ কি, একে ভোল্টেজ রেগুলেটর হিসাবে ব্যবহার করার প্রয়োজনীয়তা কি, এই জায়গাটা অবশ্যই দেখে রেখো। সিই মোড ট্রানজিস্টরের ইনপুট এবং আউটপুট ক্যারেক্টারিস্টিক্স যে গ্রাফটা আছে, এটাকে আঁকা প্র্যাকটিস করবে এবং তার ব্যাখ্যা যদি আসে লিখবে, এবং নাম্বারটা এক্ষেত্রে বেশিই আসে। কমন অ্যামিটার ট্রানজিস্টরকে অ্যাম্প্লিফায়ার বা সুইচ হিসাবে কিভাবে ব্যবহার করা যায়, দুটোই দেখে রাখো, কারণ কোনটা আসবে তার সিওরিটি নেই, বাট আসবে একটা অবশ্যই, এটা আমার মনে হচ্ছে। অর গেট তৈরি করো ডায়োডকে দিয়ে, এই প্রশ্নটা একটু দেখে রেখো। এবার চলে আসি ইলেকট্রনিক্সের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোতে। জানি এর প্রবলেমস খুব কম হয় এবং সেগুলো অত্যন্ত সহজও হয়। যেমন ট্রানজিস্টরের আলফা ও বিটা কি এবং এদের মধ্যে কি সম্পর্ক, তার উপর প্রবলেমগুলো একদম সহজ প্রবলেম। বা যদি ধরো দিতে পারে অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, এর ওপর ছোটোখাটো প্রবলেমগুলো, এইটা দেখে রাখো। ট্রানজিস্টর রিলেটেড প্রবলেমগুলো ইম্পর্টেন্ট। আর এমসিকিউতে বারবার এসেছে, আসবেও, বাইনারি টু ডেসিমেল বা ডেসিমেল টু বাইনারি, এই যে ট্রান্সফার, এর ওপর প্রবলেমগুলো। এবং ছবি আঁকতে দেয়, ন্যান্ড গেট তৈরি করে অর গেট বা অ্যান্ড গেট বা নট গেট তৈরি করার প্রসেসটা দেখে রাখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে আজকে আমি ওভারঅল তোমাদেরকে একটা সাজেশন দিলাম, তোমরা নিশ্চয়ই ব্যাপারটা লিখে নিয়েছো বা তোমরা স্ক্রিনশট করে নিয়েছো, এবং আমার বিশ্বাস তোমরা এই সাজেশনটা ফলো করো, তোমরা 100% সাকসেস পাবে তোমাদের পরীক্ষায়। এবং তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই টিউন অফ ফিজিক্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করো। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, কারণ আমি নেক্সট ভিডিওগুলোতে এই বিভিন্ন ইউনিটকে ইলাবোরেটলি তোমাদেরকে বোঝাবো পুরোটা করে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, পরীক্ষার প্রিপারেশনে অনেক সুবিধা হয়। তাহলে আজকের মতন এখানেই শেষ, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।